রূপসা লক্ষ্য করল ইদানিং সে খুব অল্পতেই রেগে যাচ্ছে। 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় তার কপালে কোঁচকানো থাকে। আয়নার দিকে চোখ পড়তেই ব্যাপারটা সে খেয়াল করল। তারপরই সাথে সাথে কপালের রগগুলো শিথিল করে নিল। এমন সময় বিকেল 4:18। রূপসা বসে আছে অর্কিড প্যাসেলের দোতলার একটি ঘরে। তার সামনে আবিরা বই খাতা খুলে বসে আছে। রূপসা ভয়ে ভয়ে গণিত বইটা হাতে নেয়। সে মনে মনে প্রার্থনা করছে আজ যেন বই খোলার পর ভেতর থেকে কোনো কিছু বেরিয়ে না আসে। ইদানিং আরিবাকে পড়াতে আসা তার জন্য একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার পেছনের কারণ অবশ্য দুইটা। প্রথম কারণ, আরিবাদের বাড়ি আবাসিক এলাকার ভেতরে, ভিআইপি এরিয়া। রিকশায় করে আসার নিয়ম নেই, একেবারে মেইন রোডে রিকশা থেকে নামতে হয়, তারপর বাকি রাস্তা হেঁটে হেঁটে আসতে হয়। এতখানি পথ হেঁটে আসতে রূপসার খুব ক্লান্ত লাগে। আর দ্বিতীয় কারণটা সবচেয়ে ভয়ঙ্কর। রূপসা কাপা হাতে গণিত বইটা খুলতেই তার মুখে আমাবস্যার অন্ধকার নেমে এলো। বরাবরের মতো আজও সেখানে একটা চিরকুট রাখা। রূপসা আর চোখে একবার আরিবার দিকে তাকায়। আরিবা খুব মনোযোগ দিয়ে কি যেন খাতায় লিখছে। সে আর তাকে ডাক দেয় না, উল্টা কম্পনমান হাতে চিরকুটটা হাতে নেয়। মিস রূপসা, এই নিয়ে পাঁচবার আপনাকে চিরকুট দিয়েছি। আপনি পাঁচবারই আমাকে সম্পূর্ণরূপে এড়িয়ে গেছেন। আমাকে একটা কথা বলুন তো, আপনি কি আমাকে ছেঁচড়া ভাবেন, নাকি ভাবেন আমার চরিত্রে দোষ আছে? আজ আমি শেষবারের মতো আপনাকে চিঠি দিচ্ছি। পরের বার লিখে লিখে কিছু করতে বলবো না, ঠিক আপনার মুখোমুখি এসে দাঁড়াবো। তখন আপনি কি করবেন আমি তা দেখতে চাই। এখন পর্যন্ত আপনার সাথে যথেষ্ট নমনীয় আচরণ করেছি, আমাকে কঠোর হতে বাধ্য করবেন না। আজ অরুকে পড়ানো শেষে আপনি বাড়ির পিছনে বাগানে এসে দাঁড়াবেন, আপনার সাথে আমার কথা আছে। দক্ষিণের জানালা থেকে নাতিশীত বাতাস এসে রূপসার সমস্ত শরীর ছুঁয়ে দিল। বাতাসের দাপটে গণিত বইয়ের দুটো পাতা উল্টে গেল। রূপসা সেই শব্দে সম্বিত ফিরে পেল। তার কপালে চিকন ঘাম জমেছে। হুশ আসতেই সে সবার প্রথমে ওনার এক প্রান্ত দিয়ে কপাল মুছল। গত কয়েকদিন যাবৎ আরিবার গণিত বইয়ের ভেতর রূপসা নিয়ম করে কিছু চিরকুট পাচ্ছে। প্রত্যেকটা চিরকুটের মূল কথা একটাই, কেউ তার সাথে দেখা করতে চায়, তাও আবার অর্কিড প্যাসেলের পেছনের বাগানে। রূপসা জানে না এই চিরকুটের মালিককে, জানার বিন্দু মাত্র আগ্রহ তার ভেতরে কাজ করে না, কিন্তু একটা চাপা আতঙ্ক তাকে সবসময় ততস্থ করে রাখে। রূপসার টিউশন মোট মিলিয়ে 4টা। এর মাঝে সবচেয়ে বেশি বেতন পায় সে আরিবাকে পড়িয়ে। আরিবার বয়স 7। সে ক্লাস 2-তে পড়ে। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট বলে তার বেতন একটু বেশি। মাসে 16 দিন সে আরিবাকে পড়ায়, বিনিময়ে মাস শেষে করকরে 60,000 টাকার নোট পায়। এই টিউশনটা রূপসা বেশ আগ্রহের সাথে নিয়েছিল। সে সচরাচর এত ছোট ক্লাসের বাচ্চাদের পড়ায় না, তবে বেতনের অঙ্কটা হিসেব করেই সে এই টিউশনটা নিতে রাজি হয়েছে। বিগত 1 মাস সে বেশ নির্ঝঞ্ঝাটভাবে টিউশন চালিয়ে গেছে। বিপত্তি বেঁধেছে এই মাসে এসে। রোজ রোজ এমন অজ্ঞাত ব্যক্তির চিরকুট পেয়ে রূপসা বিরক্ত, সেই সাথে কিছুটা ভীত। সে চায় না এই টিউশন হাতছাড়া করতে, অথচ এই ব্যাপারটা মাত্রা ছাড়িয়ে গেলে সে বাধ্য হবে টিউশন ছেড়ে দিতে। ধূসর রঙের চিরকুটটা দুমড়ে মুচড়ে নিজের হাতের মুঠোয় পুরে রূপসা আরিবার দিকে মনোযোগ নিবেশ করে। আরাবি, কাল যে মিস হোমওয়ার্ক দিয়েছিলাম, করেছো সেগুলো? আরিবা মাথা নাড়ে। হোমওয়ার্কের খাতাটা রূপসার দিকে বাড়িয়ে দিয়ে রিনরিনে স্বরে বলে, করেছি মিস, এই যে নোটবুক। রূপসা একগাল হেসে খাতাটা হাতে নেয়। আরিবা বেশ শান্ত প্রকৃতির বাচ্চা, পড়ার জন্য তাকে খুব একটা বেশি বলতে হয় না। হোমওয়ার্ক পুরোটা শেষ করতে না পারলেও কিছুটা অন্তত নিজ থেকে করে রাখে। রূপসার তাকে ভীষণ আদর লাগে। আরিবাকে দুটো অঙ্ক করতে দিয়ে রূপসা দেয়াল ঘড়িতে সময় দেখল, 5টা বেজে গেছে। তাকে 40 মিনিটের মধ্যে বের হতে হবে। আরিবা খুব মনোযোগ দিয়ে ম্যাথ করছে। রূপসা এক ফালি চুল কানের পেছনে গুজে সামনে ঝুঁকল। তার আগে একবার চঞ্চল চোখে ঘরের চারপাশ দেখে নিল। আপাতত আশেপাশে কারো শব্দ শোনা যাচ্ছে না। সে কিছুটা অপ্রস্তুত কণ্ঠে ডাকল, আরাবি, একটু শুনবে? আরিবা পেন্সিল থামিয়ে চোখ উপরে তুলল। তার ডাগর ডাগর দুটো চোখ দেখে বেশ কৌতূহলী হয়ে রূপসার পানে তাকালো। রূপসা অত্যাধিক চাপা স্বরে বলল, আচ্ছা আরাবি, তোমাদের বাড়িতে কে কে থাকে একটু বলো তো। আরিবা পেন্সিলটা গালের সাথে চেপে ধরে সিলিংয়ের দিকে তাকায়।
একটু ভাবুক হয়ে কিছুক্ষণ ভাবে, তারপর বাচ্চা বাচ্চা গলায় উত্তর দেয়। আমি, পাপা, মামনি, দিদুন, বড় চাচ্চু, মণিমা, আরিয়ান ভাইয়া, আয়রা, ছোট চাচ্চু, সুহু, মিলু, দেলোয়ার কাকা, মোমেনা আন্টি, সঞ্জনা ফুপ্পি, খালেদা আঙ্কেল। রূপসা তাড়াহুড়ো করে তাকে থামিয়ে দিল। থাক থাক আরাবি, আর বলতে হবে না, বুঝেছি আমি, তুমি ম্যাথ করো। রূপসা মাথায় হাত চেপে চুপচাপ বসে থাকে। আরিবাদের যৌথ পরিবার, বাড়ি ভর্তি মানুষ। তাদের বাড়িটা সাধারণত বাড়ির মতো না, প্রকাণ্ড একটা ডুপ্লেক্স বাড়ি। প্রথম দিন আসার পর রূপসা রীতিমতো বের হওয়ার পথ হারিয়ে ফেলেছিল। পরে বাড়ির কেয়ারটেকার দেলোয়ার তাকে বের হতে সাহায্য করলো। উনি বের হওয়ার রাস্তা না দেখালে রূপসা সেদিন নির্ঘাত পুরো বাড়িতে কয়েক চক্কর খেত। মিস হয়েছে। রূপসা চোখের ওপর থেকে হাত সরায়। আরিবার অঙ্ক করা শেষ। সে খাতাটা হাতে নিয়ে উত্তরগুলোতে নজর বোলায়, তারপর সামান্য হেসে বলে, ভেরি গুড আরিয়া, সবগুলো আনসার কারেক্ট হয়েছে। আরিবা দুই ঠোঁট প্রশস্ত করে হাসল। অথচ রূপসার মুখ সময়ে সময়ে মলিন থেকে মলিনতর হয়েও শুরু করছে। তার মাথা ব্যথা হচ্ছে। এই সিরকুটের বিষয়টা তাকে খুব বেশি বিব্রত বোধ করাচ্ছে। টাকার অঙ্কটা বেশ চওড়া বলেই রূপসা এই টিউশনিটা চালিয়ে যাচ্ছে, নয়তো সেই কবেই ছেড়ে দিত। সেদিন বিকেলে ঝিরঝিরি করে বৃষ্টি নামল। রূপসা জানালা দিয়ে বাইরে দেখে উৎকণ্ঠা মেশানো স্বরে বলল, আয় হায়, আমি তো ছাতা আনিনি সাথে, যাব কেমন করে? সেই মুহূর্তে দরজায় একটা মেয়ে এসে দাঁড়ালো। রূপসা তাকে দেখতেই স্মিত হাসল। দুজন স্বল্প পরিচিত মানুষ, পরস্পরের সাথে দেখা হলে যেমন করে হাসে, অনেকটা এমন। রূপসা তাকে চেনে, তার নাম সানজানা। সম্পর্কে সে আরিবার ফুফু হয়। সানজানা বয়সে রূপসা 4 বছরের জুনিয়র। সানজানা ঘরে এসেই একগাল হেসে বলল, রূপসাপু, বাইরে বৃষ্টি হচ্ছে, চলো না আমরা ছাদে যাই। প্রস্তাব শুনতেই রূপসা আঁতকে ওঠে। দ্রুত দুই দিকে মাথা নেড়ে আতঙ্কিত স্বরে বলে ওঠে, না না, আমি যাব না, তোমরা যাও। প্লিজ আপু, চলো না। রূপসা তার কথায় অনড়। নিজের রোগা পাতলা শরীরটা শক্ত করে চেয়ারের সাথে এঁটে ধরে বলল, না সঞ্জনা, আমার আজ শরীর ভালো না, তোমরা যাও, আমি বাড়ি যাব, বাড়ি যেতে হবে আমার। বাড়িতে এখন যেতে পারবে না, বাইরে বৃষ্টি, চলো না একটু ছাদে গিয়ে বৃষ্টি দেখি। সানজানা বেশ অনুনয় করে কথাটা বলল। রূপসা কোনো প্রতিক্রিয়া না দিয়ে চুপচাপ বসে রইল। সানজানা অনুরোধ করলো আরেক দফা, প্লিজ আপু, বেশিক্ষণ না, শুধু 5 মিনিটের জন্য। আরিবা গোল গোল চোখে ফুফির মুখটা দেখে তারও ভীষণ ছাদে যেতে ইচ্ছে হচ্ছে। সে এগিয়ে যায় রূপসার নিকট, ছোট্ট ছোট্ট হাতে তার হাতটা ধরে মিনমিন করেই বলে, মিস চলো না প্লিজ, একটু থেকেই আবার চলে আসবো। রূপসার ভেতরটা অস্থির হয়ে উঠল আচমকা। কপালে, নাকের ডগায়, ঠোঁটের ওপরে পুনরায় চিকন ঘাম এসে জমা হলো। এই বাড়িতে সে বেশিক্ষণ থাকতে চায় না। বাড়িটার চৌকাঠে পা দেওয়ার পর থেকে সে ভীষণ আতঙ্কে থাকে। মনে হয় এখনই একটা অঘটন ঘটে যাবে। রূপসার ভয় চিরকুটের মালিকের মুখোমুখি হওয়া নিয়ে না, সে এসবে ভীত না। তার ভয় 7,000 টাকা নিয়ে। ওই টাকা সে হাতছাড়া করতে চায় না। সে কোনো কর্মেই আরিবার টিউশনটা বাদ দিতে চায় না। এটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে রূপসা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। একেবারে নিরাসক্ত কণ্ঠে বলল, আচ্ছা চলো, কিন্তু 5 মিনিটই, এর বেশি থাকতে পারবো না বলে দিচ্ছি। সানজানার দুই চোখ উজ্জ্বল হয়ে ওঠে। সে শক্ত করে রূপসার একটা হাত চেপে ধরে ঘর থেকে বের হতে হতে বলল, ঠিক আছে, 5 মিনিটই, এখন চলো। বৃষ্টির তেজ সামান্য একটু বেড়েছে। ছাদের দরজায় দাঁড়ালেই বিন্দু বিন্দু বৃষ্টির ছটায় এসে শরীর ভিজিয়ে দিয়ে যায়। চারপাশে ভেজা মাটি আর ভেজা পাতার সুঘ্রাণ ছড়াচ্ছে। ছাদের গাছগুলো আসল বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো তুখোর শিল্পীর রং তুলির আশ্রয়ে এই দৃশ্যটুকু ফুটিয়ে তুলেছে। রূপসা তাজ্জব হয়ে পুরোটা ছাদ দেখে। বড়লোকদের বড়লোকই কাজ কারবার। ছাদের পেছনে এত খরচ কে করে? তার মনে হলো এটা কোনো ছাদ না, বরং কোনো নামি দামি রিসর্টের আউটডোর। কি সুন্দর গোছানো চারপাশ। বৃষ্টির পানিতে সিক্ত হয়ে সেই সৌন্দর্য বেড়ে হয়েছে দ্বিগুণ। সানজানা কিছুক্ষণ ছাদের দরজায় দাঁড়িয়ে শেষে এক পা করে ভেতরে প্রবেশ করে। তার পেছন পেছন আরিবাও ছাদে এলো। রূপসা আর ভেতরে গেল না। সে যন্ত্রের মতো স্থির নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকলো। ফোঁটা ফোঁটা বৃষ্টির পানিতে তার মুখ ভিজে গেছে। সে ওড়না দিয়ে মুখ মুছল।
সঞ্জনা পেছন ফিরে বলল, রূপসাপু এসো না ভেতরে, ওইদিকে দাঁড়িয়ে কিছুই দেখতে পাবে না। রূপসা পরনের ওড়নাটা ঠিকঠাক মতো গায়ে চাপায়, আর সে তাড়াহুড়োয় কোনো রকমে একটা বেনি করেই এসেছে। 2-3 ঘন্টায় সেই বেনির অর্ধেকটাই খুলে গিয়েছে। তাকে কেমন এলোমেলো দেখাচ্ছে। ছাদে পা রাখার আগে সে তার এলোমেলো কেশগুচ্ছ কারণের পেছনে ঠেলে দিল। তারপর খুব সাবধানে পা ফেলে ছাদে প্রবেশ করলো। ছাদে পা রাখার পর তার মনে হলো ছাদে এসে সে ভালোই করেছে। আজ এখানে না আসলে এত সুন্দর চোখ ধাঁধানো ছাদটা তার দৃষ্টির আড়ালেই থেকে যেত। রূপসা চোখ মেলে সবটাই দেখে। ছোট্ট ছোট্ট টবে কি সুন্দর গাছ লাগানো রয়েছে। একপাশে একটা বড় দোলনা, ছাদের উত্তর পাশে নানা রঙের বাগান, বিলাসের বাহার। সেগুলো ছাদ থেকে শুরু করে দোতলা পর্যন্ত ঝুলছে। অতি সাবধানে একটা একটা পা ফেলে রূপসা ফুল গাছগুলোর দিকে এগিয়ে যায়। নীল গোলাপের কাছ থেকে একটা গোলাপ ঝরে নিচে পড়ে আছে। সম্ভবত ঝড়ো হাওয়ায় সেটা ডাল থেকে খুলে এসেছে। রূপসা ঝুঁকল, 3 আঙ্গুলের সাহায্যে ফুলটা হাতে নিল। নীল গোলাপ সে এর আগে 2বার দেখেছে, তবে কখনো হাতে নেয়নি। আজই প্রথম সে নীল গোলাপ ছুঁয়ে দেখছে। বৃষ্টিতে ভেজা সেই নীল গোলাপ রূপসার কাছে ভীষণ স্নিগ্ধ বলে মনে হলো। সুন্দর কোনো ফুল হাতে পেলেই কানে গোজার স্বভাবটা মেয়েদের ক্ষেত্রে চিরন্তর। রূপসা তার ব্যতিক্রম না। কিছুক্ষণ গোলাপটা হাতে নিয়ে নাড়াচাড়া করার পর সে সেটা কানের পেছনে গুজে নিল। এই কাজটা তার বয়সের সাথে বেমানান, তবে রূপসা তার জন্য মোটেও লজ্জিত না। হঠাৎই তার মনে হলো ছাদের দক্ষিণ দিকের ছোট্ট ঘরটার দরজা কেউ একজন এসে দাঁড়িয়েছে। রূপসা সেরকম কিছু একটা অনুভব করতেই চকিতে পেছন ফিরল। বৃষ্টি থেমেছে 2 মিনিট আগে। এখন চারপাশ পরিষ্কার, একেবারে স্বচ্ছ। ছাদের একপাশে থাকা ঘরটার দরজায় দাঁড়ানো মানুষটার মুখও রূপসার নিকট স্পষ্ট। লোকটা 2 হাত বুকে বেঁধে চৌকোটে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা শার্ট, কলার তোলা, চোখের দৃষ্টি তুখর রূপসার ওপরই আটকে আছে। মুখটা থমথমে, 2 হাতের পাটি এক করে চোয়াল কেমন শক্ত করে রেখেছে। পুরো মুখ জুড়ে চাপার রাগ আর কঠোরতা আভাস। রূপসা তার অতিমাত্রায় গম্ভীর মুখটা দেখেই কেমন বিচলিত বোধ করল। দ্রুত তার থেকে দৃষ্টি সরিয়ে এপাশ ওই পাশে দেখল। পুরো ছাদ খালি। আরিবা আর সঞ্জনাকে কোথাও দেখা যাচ্ছে না। রূপসার শরীর হিম হয়ে এলো। একটা শুকনো ঢোক গিলে সে আর চোখে ছাদের দরজা খোঁজার চেষ্টা করল। সাদা শার্ট পরা লোকটা তার দিকে এগিয়ে এলো। রূপসা সেটা টের পেতেই নিঃশ্বাস বন্ধ করে নিল। সাথে সাথে 2 কদম পিছিয়ে গেল। মাথা নামিয়ে সে নিজেকে সাহস দিল। ভয়ের কিছু নেই রূপসা, শান্ত থাক, স্থির থাক। ছেলেটা সামনে এসেই একবার আপাদ মস্তক তাকে পরখ করল। তারপর এক পেশে হেসে চাপা কণ্ঠে বলল, টেরেসে অবশেষে সত্যি সত্যি ফুলের দেখা পাওয়া গেল মিস। একরাশ অস্বস্তিতে রূপসার শরীর বিষিয়ে উঠল। পরনের কুর্তির 2 প্রান্ত খামচে ধরে সে মেঝের দিকে দৃষ্টি নামায়। তারপর একটা শ্বাস ছেড়ে ছেলেটাকে পাশ কাটানোর চেষ্টা করে। সে একটু সামনে যেতেই লোকটা পুনরায় তার পথ আটকে দাঁড়ালো। রূপসা এবার সাহস করে তার চোখের দিকে তাকালো। মানুষটার চোখ আগের তুলনায় আরও বেশি কঠোর দেখাচ্ছে। রূপসা অনুমানে তার বয়স আন্দাজ করে। কত হবে? 27, 28 নাকি 29? সে চোখ তুললেই লোকটা চিবিয়ে চিবিয়ে বলল, পাশ কাটিয়ে চলে যাচ্ছ কেন? আমাকে তোমার ফাতরা ছেলে মনে হচ্ছে। রূপসা উত্তর দিল না, কেবল উসখুস করতে করতে ছাদের দরজার দিকে তাকালো। আপাতত এখান থেকে বের হতে পারলেই তার শান্তি। ছেলেটা তীক্ষ্ণ চোখে তার আচরণ লক্ষ্য করল। তারপরই মেঘের মতো গমগম করা স্বরে বলে উঠল, তোমাকে এই নিয়ে 5টি চিঠি দিয়েছি, উত্তর না দেওয়ার কারণ? সমস্ত শরীরে বিদ্যুতের ঝলকানির মতো কিছু একটা ঘটে গেল। শির দ্বারা বেয়ে একবারে ঠান্ডা একটা স্রোত নেমে এলো। রূপসা নিঃশ্বাস বন্ধ করে তার কথাটা হজম করে নিল। এই ছেলে তাকে রোজ রোজ চিঠি দিত। কে এই ছেলে? তার পরিচয় কি? রূপসা তড়িঘড়ি করেই বলল, আজ আমার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, আমি আসি। বলে সে আর দাঁড়ায় না। লোকটাকে পাশ কাটিয়ে এক প্রকার ছুটতে ছুটতে ছাদ থেকে বেরিয়ে আসে। দোতলায় পা রেখেই সে প্রাণ ভরে শ্বাস নেয়। এতক্ষণ তার নিঃশ্বাস গলার কাছে এসে আটকে ছিল। রূপসা বুকে হাত চেপে কতক্ষণ টেনে টেনে শ্বাস নেয়। তারপর ওড়না দিয়ে মুখ মুছে হনহনিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার মেজাজ গরম হয়ে আছে। সেই সাথে হাজার সাথে হারানোর দুঃখে বুকটা কেমন চিনচিন করছে। এ লোক যদি আরেকবার এসব চিরকুট দেয় তাকে, তবে রূপসা আর কোনো দিন এই বাড়িতে আসবে না। সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।
এই ভয়ঙ্কর ঝামেলায় রূপসা কিছুতেই জড়াবে না। তিনতলার কার্নিশ ঘেঁষে দাঁড়ানো যুবক এক মনে মনোযোগ দিয়ে তার প্রস্থান দেখে। তার ছটফটে আচরণ দেখেই তার হাসি পেল। রেলিংয়ে হাত দিতেই রেলিংয়ে হাত রেখেই সে আরও কিছুক্ষণ তাকে দেখল। কি অদ্ভুত, সে তাকে না কিছু বলল, না সে তার সাথে ভালো মন্দ কিছু করলো। এর আগেই এই মেয়ে এমন করে পালাচ্ছে কেন? মাথায় সমস্যা নাকি? সে অস্পষ্ট স্বরে বিড়বিড় করল। মিস রূপসা, এভাবে তুমি কতদিন পালাবে? আমি যখন তোমার সাথে কথা বলবো বলে মনস্থির করেছি, তার মানে আমি অবশ্যই তোমার সাথে কথা বলবো। তুমি যতই পালাও, কাজের কাজ কিছুই হবে না রূপসা। বিকেলের সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে আরও অনেক আগে। এখন একদম অস্ত যাওয়ার পথে। সুভাষ মিত্র সড়কের 4 নম্বর লেনের সরু গলিতে তখন স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা ক্রিকেট খেলছিল। রূপসা রিক্সা থেকে নেমেই সবার প্রথমে সেদিকে তাকালো। রূপম একটা নীল রঙা শার্ট পরে বল হাতে দাঁড়িয়েছিল। রূপসা তাকে দেখল, কিন্তু ডাক দিল না। রূপমকে বেশ মনোযোগী দেখাচ্ছে। সে এখন বল করবে। প্রতিপক্ষের ব্যাটসম্যান সাবধানী চোখে তাকে দেখছে। রূপম একটা শ্বাস ফেলে, তারপর তার নিজস্ব ভঙ্গিমায় বল হাতে ছুটে যায়। রূপসা তার অগোচরেই তার কাছাকাছি এসে দাঁড়ায়। তার হাত দুটো বুকে বাঁধা। তার মন বলছে এই বলেই অপরপক্ষ ধরাশয়ী হবে। নির্ভুল অনুমান। বল ছোড়ার পর সেকেন্ডের মাথায় কড়কড় শব্দ তুলে 3টে স্টাম্পের 3টেই মাটি থেকে উঠে এসে ধুলোর ওপর গিয়ে পড়ল। রূপম 1 সেকেন্ডে সেই দৃশ্য দেখল, তারপর শূন্যে লাফ দিয়ে 2 হাত তুলে চেঁচালো, ইয়েস। সে পেছন ফিরল। ফিরতেই রূপসার সাথে তার চোখাচোখি হলো। রূপম চমকিত, বিস্ময়ে চোয়াল ছুলে যায়, অস্ফুট বলি আওড়ায়। দিদিয়া, তুমি? রূপসা হেসে ফেলল। রূপমের কাঁধে হাত রেখে বলল, কিরে ছোট, ক্রিকেটার হবি নাকি বড় হয়ে? রূপম লজ্জায় মাথা নামিয়ে নিল। অত্যাধিক নিচু স্বরেই বলল, এমন কিছু না দিদিয়া। বাড়ি আসবি কখন? মাগরিব পরে। রূপসা নিচু স্বরেই বলল। আচ্ছা ঠিক আছে। সে 2 কদম সামনে এগোয়, আবার কি মনে হতেই পেছনে ফিরে বলে, ছোট, রাতে কি খাবি? ডাল ভুনা নাকি মাছ ভাজি? রূপম নিরাসক্ত সুরে বলে, একটা হলেই হলো, তুমি রাঁধলে সবই স্বাদ লাগে। রূপসা পেছন ফিরে না, ঠোঁটে সামান্য হাসি ঝুলিয়ে বাড়ির রাস্তায় পা বাড়ায়। আজ বৃষ্টিতে সে সামান্য দেরি করে ফেলেছে। বাড়ি গিয়েই তাকে ঝটপট কিছু একটা রান্না করতে হবে। সে বাড়িতে এসে প্রথমে তার ঘরে গিয়ে ব্যাগ রাখে, তারপর ধীর পায়ে রাজীব সাহেবের ঘরের দিকে যায়। রাজীব হাসান তখন টানটান হয়ে শুয়েছিলেন। তার পাশে জেসমিন আছোয়া হয়ে ছিল বোধ হয়। তার চোখ মুখে দেখে মনে হলো তিনি ভীষণ ক্লান্ত হওয়াটাই স্বাভাবিক। কয়েক রাত ধরেই তিনি সজাগ। রূপসা একবার গলা খাকারি দিল, চাপা স্বরেই বলল, মনি, তুমি ঘুমিয়ে যাও, আর জেগে থেকো না। জেসমিন ধরফড়িয়ে উঠলেন। রূপসা ছুটে এসে তার পিঠে হাত বুলায়, মাথা নিচু করে বলে, ভয় নেই, আমি এসেছি, আমি রূপসা। জেসমিন বোকার মতো চেয়ে থাকলেন। খানিক বাদে রূপসার একটা হাত ধরে বললেন, রূপ, তুমি আজ হোস্টেলে থাকোনি? রূপসা 2 দিকে মাথা নাড়ল। পরীক্ষা পিছিয়েছে মনি। রূপম ফোনে বলল তোমার নাকি শরীর ভালো নেই, তাই চলে এলাম আমি। শোনো মনি, এই কদিন আমিই রান্নাবান্না করব। জেসমিন 2 দিকে মাথা নাড়লেন, বিরোধ করে বললেন, প্রয়োজন নেই রূপ, আমি তো আছি। রূপসা এগিয়ে যায় রান্নাঘরের দিকে। যেতে যেতে স্বাভাবিক গলায় বলে, তুমি বিশ্রাম করো মনি, আমি দেখছি সবটা। সে রান্নাঘরে এসেই সবার আগে চুলটাকে খোপা করে নিল। রূপমের মাছ ভাজা খুব পছন্দ। খাবারের মেনুতে ডাল ভুনা আর মাছ ভাজা দুটোই রাখলেই কেমন হয়। সে ব্যস্ত পায়ে ক্যাবিনেটের দিকে এগিয়ে যায়। রূপম এসে তার পেছন দাঁড়ালো, কিন্তু ডাক দিয়ে তার মনোযোগ নষ্ট করলো না। রূপসা নিজেই তাকে দেখল। রূপমের মুখে তখন একটা অমায়িক হাসি লেপ্টেছিল। রূপসা হাসি মুখে বলল, কিরে ছোট, অকারণে হাসছিস কেন? রূপম মুখের হাসির আগের মতোই রেখেই জবাব দেয়, তুমি বাড়ি এসেছো তাই। আমি বাড়ি এসেছি বলে খেলাধুলাও মাঝপথে ছেড়ে দিলি? রূপম জবাব দিতে গিয়ে কিছুটা লজ্জা পেল। কিছুক্ষণ ইতস্তত করে তারপর বলল, ওই আর কি, তুমি বাড়ি আসলে বাড়িটা খুব ভরা ভরা লাগে দিদিয়া। জেসমিন শাড়ি ঠিক করতে করতে রান্নাঘরে এলেন। রূপসা তখন চুলোতে কড়াই বসিয়েছিল মাত্র। জেসমিন এগিয়ে এসে বললেন, দাও রূপ, আমাকে দাও, আমি পারবো। তুমি কিছুক্ষণ খাটে গিয়ে শুয়ে থাকো। রূপসা বিরক্ত হলো ভীষণ। মনি,
তোমাকে বলেছিলাম শুয়ে থাকতে, উঠে এসছো কেন তুমি? আমার শুয়ে থাকতে ইচ্ছা হচ্ছে না, আমি পুরোপুরি সুস্থ। রূপসা মুখ গম্ভীর করে তার কথা শোনে। তারপর চাপা স্বরে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি রান্না করো, আমি পাশ থেকে সবাই এগিয়ে দিচ্ছি। জেসমিনের মুখের হাসি চওড়া হলো। তিনি আঁচলটা কোমরে গুজে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি পাশে দাঁড়াও, আমার কিছু লাগলে তোমায় বলবো। জেসমিন কেটে রাখা পেঁয়াজের কিছুটা গরম তেলে ছেড়ে রূপমের দিকে ফিরে বললেন, রূপম, তুমি কি খেতে চাও বলো? আজ তোমাদের দুজনের পছন্দই সব রান্না হবে। রূপম নাক ছিটকে বলল। আমি কিছুই খেতে চাই না। তার কণ্ঠে তাচ্ছিল্য ছিল, সাথে ছিল খানিকটা বিদ্রূপের আভাস। জেসমিন ব্যথাতুর চোখে তার দিকে তাকালেন। রূপম ততক্ষণে হনহন করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। রূপসা চোখ ঘুরিয়ে দুজনের মুখ দেখল, তারপর ধিমি আওয়াজে বলল, মনি তুমি থাকো, আমি একটু আসছি। রূপম, রূপম। রূপসার কণ্ঠ চওড়া শোনাচ্ছে। রূপম গায়ে মাখল না, চেয়ার টেনে টেবিলে বসে বলল, জ্ঞান ঝাড়িস না দিদিয়া, জ্ঞান আমার ভালো লাগে না। রূপসা তার মাথায় চাটি মেরে বলল, তুই মনির সাথে এত বাজে আচরণ করিস কেন? এগুলো কিন্তু একদমই ঠিক না। তো কেমন আচরণ করবো তার সাথে? তাকে আমার অসহ্য লাগে। কেন অসহ্য লাগে? সে তোর কোন বাড়াবাতে হাত দিয়েছে সে? রূপম চোখ তুলে রূপসার দিকে তাকাল, একেবারে টকটকে লাল চোখ। রূপসা অবাক হয়ে বলল, মনির সাথে তোর এত রাগ? রূপমের দৃষ্টি স্থির, চোয়াল শক্ত করে বলল, তোর ওই মনি আমার মায়ের সংসারে ভাগ বসিয়েছে, তাকে আমার ঘেন্না লাগে। রূপম, বাবা বিয়ে করেছে তাকে। সেজন্য বাবাকেও ঘেন্না লাগে। রূপম গজগজ করতে করতে বলল, বাবার কি দরকার ছিল আরেকটা বিয়ে করার? আমাদের দুজনকে দেখে কি বাবা সারা জীবন কাটিয়ে দিতে পারতো না? জেসমিনকে বিয়ে করার কি দরকার ছিল? বাবা আসলে কোনোদিন মাকে ভালোই বাসে নাই, এটাই আসল কথা। বিরক্তিতে রূপসার ললাট কুঞ্চিত হয়। বড্ড বাজে বকিস তুই রূপম। তুই আর কখনো এভাবে মনির সাথে কথা বলবি না। যদি বলিস তবে আমি এই বাড়ি আর আসবো না। রূপসা বেরিয়ে গেল ঘর থেকে, অথচ রূপম বসে রইল থম মেরে। তারপর বইয়ের ভাঁজ থেকে একটা ছবি বের করে জড়ানো সুরে বলল, মা, এরা সবাই তোমাকে ভুলে গেছে, কিন্তু আমি ভুলিনি। বিশ্বাস করো মা, রূপম তোমাকে এখনো ভালোবাসে। মেয়েদের সায়েন্স বুঝি না আমি। সুন্দর ছেলেরা এদের চুমু খেলেও এরা সেটাকে ফ্লার্ট বলে উড়িয়ে দেয়। আর আমরা যারা চোরের মতো চেহারা নিয়ে ঘুরি, তারা এদের দিকে একবার তাকালেই সেটা ধর্ষণ, ইফটেজিং, কত কিছু হয়ে যায়। নাফি কথাটা বলল প্রচণ্ড বিক্ষিপ্ত মেজাজে, কিন্তু বসার ঘরে থাকা সবাই খিলখিল করে হেসে উঠল। এত মানুষের হাসিতে তার বিরক্ত আরও বাড়ল। তৌকি পর্যন্ত তার কথায় হাসছে। নাফি ফোঁস করে একটা সাশ্রয় বলল, তো কি, চুমু খেলেও সেটা সয়ে নেওয়া যায়, কিন্তু আমি নাম জিজ্ঞেস করলেই সেটা হয়ে যায় হেনস্থা। মেয়েদের জাতটাই এমন। তৌকি সোফায় পা তুলে বলল, মেয়েদের সাথে কখনো যেচে পড়ে কথা বলবি না, এতে তারা নিজেদের সুপেরিয়র ভাবে। আর মেয়েটা যদি রীতিমতো আমায় এড়িয়ে যায়, তখন কি করব? তৌকি ঘাড় ঘোরায়। তার পাশাপাশি বসার ঘরের সবাই সিঁড়ির দিকে চেয়ে নেয়। শেহরাব দাঁড়িয়ে আছে গাছড়া ভঙ্গিতে। সবার নজর তার দিকে পড়তেই সে ধূপধাপ করে সিঁড়ি ভাঙতে ভাঙতে বলল, আর যখন কোনো মেয়ে অকারণেই ভাব দেখায়, তখন তাকে কি করা উচিত তো কি? সে হেঁটে এসে ডান দিকের সোফায় গাছ ছেড়ে বসল। নাফি বলল, তুমি তো নায়ক ভাই, তোমার মুখে এসব কথা মানায় না। সোহরাব শুধু তাচ্ছিল্য করে হাসে, তারপর পায়ের ওপর পা তুলে সবার আড্ডায় যোগ দেয়। নাফি বলল, কি সৌরভ ভাই, তোমার বিয়ের প্রস্তুতি কত দূর? মেয়ে নাকি একটা দেখেছিলে? সোহরাব ঠোঁট গোল করে বলল, দেখেছি, তবে বিয়েটা হচ্ছে না। সে কি, কেন? সোহরাব একটু ঝুঁকে বসল, দুই হাতের আঙ্গুল আড়াআড়ি করে বলল, আমার আসলে ওই টাইপের মেয়ে ভালো লাগে না। আমার খুব সরসোজা মেয়ে পছন্দ নাফি। এই ধরো কিছুটা যত্নশীল, কিছুটা কোমল, আর অনেক বেশি সচ্ছল। জিনিয়াস নট দ্যাট টাইপ। তৌফ বলল, মেজো ভাইয়া, এই যুগে অমন মেয়ে তুমি ভাবে না। কামুখা বসে না থেকে যাকে পাচ্ছ তার সাথে বিয়ে করে নাও। সোহরাব ঠোঁট বাঁকা করে হাসল, সোফায় গায়ে লিয়ে চোখ বুজে কিছুটা গম্ভীর হয়ে বলল, আছে তো, অবশ্যই আছে।
আমি দেখেছি বলেই জানি, বানিয়ে বানিয়ে কথা বলি না আমি। তোফ চঞ্চল হলো সহসা। মেজো ভাইয়া, তুমি কাউকে পছন্দ করো? চোখ খুলল সোহরাব, অস্পষ্ট হেসে বলল, পছন্দ কিনা জানি না, তবে বিয়ে করলে তাকেই করব, এইটুকু নিশ্চিত। বসার ঘরের মানুষরা গোল গোল চোখ করে তাকে দেখে। সানজানা শুধু দুরু দুরু বুকে তার দিকে তাকায়। মেজো ভাইয়া যে পাগলামি শুরু করেছে সেটার শেষ কোথায় সানজানা জানে না, কিন্তু সে এইটুকু জানে ভাইয়া ভীষণ একরোখা। সে যা বলে তাই করে। সানজানার অবশ্য এতে আপত্তি নেই। হবু ভাবিকে তার বেশ মনে ধরেছে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। হবু ভাবির তার ভাইকে মনে ধরেছে বলে মনে হচ্ছে না। সানজানা মাথা চুলকে এদিক ওদিক তাকায়। বিকেল 4টা বাজতে আর 5 মিনিট বাকি। একটু পরে রূপসা আসবে আরিবাকে পড়াতে। রেজিনার টিউশন শেষ করে বের হতে হতে 3:40 বেজে গেল। রূপসা তাড়াতাড়ি রিক্সা ডাকে। সে আজ দেরি করতে চাইছে না। আরিবাদের বাসায় রোজ সে 5 মিনিট পরে যায়। এতে পুরো দোষ তার না। আরিবাদের বাড়ি অবধি রিক্সা চলে না। মূল সমস্যা সেদিকে। হাঁটতে হাঁটতে রূপসার পা ভেঙে আসে। সে রিক্সায় উঠেই কপালের ঘাম মুছে বলল, একটু দ্রুত চলুন মামা, দেরি হচ্ছে আমার। এত তাড়াহুড়োর পরেও রূপসা 3 মিনিট দেরি করে অর্কিড ফ্যাসলে পা রাখল। বসার ঘরে আসতেই তার পা থামল। যেই হম্বিতম্বি করে সে ভেতরে এসেছিল, এত মানুষের উপস্থিতি টের পেতেই সেটা উধাও হয়ে গেল। তোফ আর তার বন্ধুরা বসার ঘরেই ছিল, সাথে আবার সানজানা, সোহরাব, আরিবা, আরিয়ান, আয়রা সবাই ছিল। তাকে দেখেই সবার গুঞ্জন থেমে গেল। একরাশ অস্বস্তিতে রূপসার শরীর ঝিমঝিম করে উঠল। সে কেমন জড়সড় হয়ে আরিবাকে খোঁজার চেষ্টা করল। আরিবাকে খুঁজতে গিয়েই সোহরাবের সাথে তার চোখাচোখি হলো। এক পলকের দেখা যাকে বলে। রূপসা অবশ্য সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। সানজানা বলল, যাও আরু, মিস এসেছে তোমার, পড়াশোনা করে তারপর এসো। আরিবা মুখ লটকে তার পড়ার ঘরের দিকে হেঁটে গেল। মিস সব সময় এত আগে আগে আসে কেমন করে? মিস কি একটু অসুস্থ হয়ে 1-2 দিন কামাই করতে পারে না? আরিবা একটা দিনও তার হোমওয়ার্ক থেকে নিস্তার পায় না। সে তার ঘরে যেতেই রূপসা এক প্রকার ছুটতে ছুটতে তার ঘরে গেল। গিয়েই সবার আগে দরজা বন্ধ করল। আরিবা অবাক হয়ে বলল, দরজা বন্ধ করেছো কেন মিস? রূপসা তপ্ত শ্বাস ছাড়ে, মাথা নেড়ে বলে, নিচ থেকে অনেক শব্দ আসছে তো তাই। সে চুপচাপ চেয়ার টেনে বসল। মাথাটা ধরে আছে। এমন কেন হচ্ছে তার সাথে? সে একটা সাধারণ মানুষ, দেখতেও সাধারণ, চাল চলনেও সাধারণ, আর টাকা পয়সার আরিবাদের ধারে কাছেও নেই। তাহলে কেন তাকে এ জাতীয় সমস্যায় পড়তে হবে? বিষয়টা বিরক্তিকর, রীতিমতো বিরক্তকর। এই বাড়ির সাথে তার সম্পর্ক শুধুমাত্র টিউশন দিয়েই। ওই লোক কেন তার সাথে কথা বলতে চায়? ওই বড় লোকদের সাথে রূপসার কোনো কথা নেই। প্রায় ঘন্টাখানেক নির্বিঘ্নে আরিবাকে পড়ানোর পর কেউ একজন দরজায় এসে ধাক্কা দিল। আরিবা কিছু বলার আগেই বাইরে থেকে একটা গম্ভীর পুরুষালী কণ্ঠ ভেসে এলো, আরু, আমি সহু, দরজা খোলো। রূপসার হৃদয় স্পন্দনের মাত্রা বাড়ল অস্বাভাবিক গতিতে। সে আঁতকে উঠে ততস্থ হয়ে বসল। তার শরীর ক্রমশ শীতল হয়ে আসছে। সে চোখ মুখ খিচিয়ে অনুনয় করল, প্লিজ আল্লাহ, প্লিজ আর ঝামেলা ফেলো না তুমি আমায়, প্লিজ। আরিবা উঠে গিয়ে দরজা খুলল। সোহরাব কিছুক্ষণ দরজায় দাঁড়িয়ে ঘরের ভেতর দেখল, তারপর ধীর পায়ে ভেতরে প্রবেশ করল। রূপসার সমস্ত মনোযোগ আরিবার খাতায়। সে ঠিক করছে সে চোখ তুলবে না, তুললেও সাহস হারাবে না। তার কি দোষ? সে আরিবাকে পড়াতে আসে। পড়ানো পর্যন্তই তো তার দায়িত্ব সীমাবদ্ধ। যত ঝামেলা করার সব ওই লোক করছে। রূপসা কেন ভয় পাবে? সে একটুও ভয় পাবে না আজ থেকে। সোহরাব ঘরে এলো, এসেই কলার ওপরে তুলে বলল, আরু, যাও তো, নিচে থেকে চাচ্চর জন্য 1 গ্লাস পানি নিয়ে এসো। আরিবা দৌড়ে দৌড়ে চলে গেল। রূপসা পাথরের মতো স্থির হয়ে বসে থাকলো। পরে একটা বড় করে শ্বাস নিল। সোহরাব চেয়ার টেনে ঠিক তার মুখোমুখি বসল। রূপসার চোখ তখনও আরিবার নোটখাতার ফকফকে কাগজের দিকে নিবদ্ধ। মিস রূপসা? একেবারে পুরো কণ্ঠ। রূপসা নিরুত্তর। এক হাতে শুধু পরনের জামা খামচে ধরল। সোহরাব দ্বিতীয়বার ডাকল, মিস রূপসা? কি? অত্যন্ত কর্কশ কণ্ঠ। সোহরাবের মুখ কুঁচকে এলো। অদ্ভুত, প্রথমবারই কেউ কারোর সাথে এভাবে কথা বলে। রূপসা প্রতিউত্তর করে না, কটমট চোখে শুধু চোখ তুলে তাকায়।
তার মেজাজ গরম হচ্ছে সময়ে সময়ে। সোহরাব জলদ গম্ভীর স্বরে বলল, রূপসা, আমার তোমার সাথে কিছু কথা আছে। কিন্তু আমার আপনার সাথে কোনো কথা নেই। রূপসা এক ঝটকায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সোহরাব খুব শান্ত চোখে তার দিকে তাকালো, অথচ রূপসাকে দেখালো এলোমেলো, খুব বেশি অশান্ত। সাইড ব্যাগটা আঁকড়ে ধরে সে কিছুটা উঁচু স্বরে বলল, আমি এই বাড়িতে আরিবাকে পড়াতে আসি। আরিবা আর তার মা বাবা ছাড়া এই বাড়িতে কারোর সাথেই আমার কোনো কথা থাকার কথা নয়। আমি আপনার সাথে কথা বলতে চাই না। সোহরাব তীক্ষ্ণ চোখে তার অস্থিরতা অবলম্বন করে, তারপর দুর্বোধ্য হেসে বলে, অদ্ভুত তো, বললাম না আমার কোনো কথা নেই। সোহরাব চোখের দৃষ্টি আগের তুলনায় আরো বেশি শীতল করল। রূপসার মনে হলো সেই শীতল চাহনিতে তার পুরো শরীর জমে যাচ্ছে। সে তবুও ভয় পেল না। ভয় পেলে মানুষ দুর্বল ভাবে। জগতে সবাই দুর্বলদের আঘাত করে। রূপসা দুর্বল না, অবলাও না। সে দাঁত কিরমির করে বলল, আপনি বললেন না চিঠিতে যে আমার কি আপনাকে ফাত্রা মনে হয় নাকি? আজ বলছি, জি, আমার আপনাকে অমনই মনে হয়। লজ্জা থাকলে আর সামনে আসবে না কোনোদিন। সে কথা শেষ করে দম ফেলল না। তার আগেই বড় বড় পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। সোহরাব নির্বিকার হয়ে তার প্রস্থান দেখে। সে বেরিয়ে যেতেই সামান্য হাসে। তারপর সামনে থাকা পেপার ওয়েটটা হাতে তুলে দেওয়ালে ঝুলানো পিকচার ফ্রেমের দিকে ছুঁড়ে মারে। মুহূর্তেই কাঁচ ভাঙার ক্যাসক্যাস শব্দ ঘর জুড়ে প্রতিধ্বনিত হলো। সোহরাব টেবিলে একটা থাবা বসিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, এতদিন অনেক ভালো ব্যবহার করেছি, কিন্তু তুমি হচ্ছে একটা তেরা মেয়ে। তুমি আমার ভালো মানুষই ডিজার্ভ করো না। যেটা তুমি ডিজার্ভ করো সেটা কেমন করে দেই তোমায় বলো তো? ঘরের বাতি নেভানো, পুরো ঘর ঢাকা পড়েছে আবছা অন্ধকারে। তবুও কিছুটা আলো আছে। যতখানি আলোতে হাতড়ে হাতড়ে সামনে হাঁটা যায়, ঠিক ততখানি। রূপসা দরজা ঠেলে ভেতরে এলো। রাজীব সাহেব তখনও টানটান হয়ে শুয়েছিলেন, দুই চোখ বন্ধ। রূপসা বুঝল না তিনি জেগে আছে নাকি ঘুমিয়ে আছে। সে আস্তে করে ডাক দেয়, বাবা। রাজীব হাসান চোখ খুললেন, একটু মাথা উঠিয়ে মেয়েকে দেখার চেষ্টা করলেন। রূপসা এগিয়ে এসে বলল, উঠতে হবে না, আমি কাছেই আছি। রাজীব চোখ ঘুরিয়ে তাকে দেখলেন। তার দৃষ্টি ঘোলাটে। কাপা হাতে একটা হাত তোলার চেষ্টা করলেন। রূপসা দ্রুত হাতে সেই হাতটা ধরে নিয়ে বলল, তুমি কষ্ট করে হাত তুলছো কেন? আমি এখানেই আছি। রূপসা গিয়ে তার বাবার শিউরে বসলো, একটা হাত মাথায় রেখে বলল, আর একটা মাস একটু কষ্ট করো বাবা। ডক্টর বলেছে এরপর থেকে তুমি হাঁটাচলা করতে পারবে। রাজীব বড় করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, দম বন্ধ লাগে রূপ, সারাদিন বাড়িতে থেকে কেমন হাঁসফাঁস লাগে। রূপসা একটু আনত হয়ে বলল, এই তো বাবা, আর কটা দিন অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। তোমার কত বড় একটা অপারেশন হয়েছে, একটা ধকল তো যাবেই। রাজীব দীর্ঘশ্বাস ছাড়লেন। রূপসা তখনও তার চুলে হাত বুলিয়ে যাচ্ছিল। রাজীব বললেন, রূপ, একটা কথা জানিস? কি? বাড়িতে আসার পর রূপম একটি বারের জন্য আমার সাথে দেখা করতে আসেনি। বলতে গিয়ে তার কণ্ঠ জড়িয়ে এলো। রূপসা বলল, আমি তার সাথে কথা বলবো না বাবা। কথা বলে কি হবে? রাজীব আরেকবার দীর্ঘশ্বাস ছাড়লেন। সে আমাকে ঘৃণা করে রূপ। ঘৃণা নিয়ে সামনে আসার চেয়ে না আসাই ভালো। রূপসা একটু সাফাই দেওয়ার চেষ্টা করল। বয়স কম বাবা, এইসব ব্যাপার একটু কম বুঝে। রাজীব সিলিংয়ের দিকে চোখ নিয়ে বললেন, খুব বেশি ছোটও না রূপ, কলেজে উঠেছে এইবার। তুমি তাকে এখনো বাচ্চা রূপম ভাবছ? রূপসা কিছু বলে না, বাবার মতো করেই কয়েকটা তপ্ত শ্বাস ছাড়ে। রাজীব আস্তে করে চোখ বন্ধ করেন, একটু গলা কেশে কিছু বলার প্রস্তুতি নেন। তোমার মা যখন মারা গেল তখন তোমার বয়স 17 আর রূপমের 11। আমি তখন দিশেহারা, ছন্নছাড়া। 2 সন্তানকে নিয়ে কোথায় যাব, কি করব, কিচ্ছু মাথায় আসছিল না। আশেপাশের মানুষ বললেন পুনরায় বিয়ে করে নিতে, অথচ তোমার মায়ের স্মৃতি আমি ভুলতে পারছিলাম না। আমি বিয়ে না করেই জীবন পার করার সিদ্ধান্ত নিলাম। আমার পেশা ছিল শিক্ষকতা। আয় খুব বেশি ছিল না, তবে সম্মান ছিল। আমার একটা স্টুডেন্ট ছিল গীত নামের। গীতের বড় বোন ছিল জেসমিন। একদিন গীত ক্লাসে ভীষণ কান্নাকাটি করছিল। আমি কারণ জানতে চাইলাম। সে বলল তার বোনকে নাকি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমি কৌতূহল দেখিয়ে আরও একটু জানতে চাইলাম। পরে শুনলাম জেসমিনের গায়ের রং একটু চাপা ছিল বলে
তার বর তার সাথে সংসার করার আগ্রহ দেখায়নি। কি ভীষণ মায়া হলো আমার মেয়েটির প্রতি। বলা বাহুল্য, পৃথিবীতে 3টি মেয়ের প্রতি আমার সীমাহীন মায়া কাজ করে। প্রথমটা তোমার মা, দ্বিতীয়টা তুমি, আর তৃতীয়টা জেসমিন। আমি তাকে বিয়ে করলাম একটি সুন্দর জীবন দেওয়ার আশায়, সেই সাথে নিজের সন্তানদের একটি সুন্দর মা দেওয়ার আশায়। আমার মনে হচ্ছিল জেসমিন একটা বিশুদ্ধ হৃদয়ের অধিকারী। বিয়ের পর প্রতি মুহূর্তে জেসমিন সে কথা প্রমাণ করে গেল। সে তোমাদের বুকে আগলে নিল। 5 বছর যাবৎ সে একগ্র চিত্তে সংসার করে গেল, অথচ রূপম তাকে কোনো দিনও মানতে পারেনি। রূপমের প্রতি এই অভিমান আমার থেকে যাবে। তার একটা কুৎসিত বদ অভ্যাস আছে, সে কথায় কথায় জেসমিনকে ছোট করে, যেটা আমার অত্যন্ত অপছন্দ। সে যদি এমনটাই করতে থাকে তবে তার সাথে আমার কথা না হওয়াই শ্রেয়। রূপসা শুধু শুনল, না বিরোধ করল, না পক্ষ নিল। বাবার নীতিতে স্বচ্ছ। এত দীর্ঘ সময়ের শিক্ষকতায় বাবা সব কিছুতেই নিজের আদর্শ আর নিয়ম নীতি মান্য করেই চলে। রূপসা জানে সেটা। রূপমের অভূতপনাও সে বোঝে। বুঝদার হয়েই তার যত ঝামেলা হয়েছে। রূপমের কাছে জেসমিনের প্রসঙ্গ তোলা যায় না, বাবার কাছে রূপমের হয়ে সাফাই দেওয়া যায় না। রূপসা বিছানার চাদরে নখ দিয়ে আঁচড় কাটতে কাটতে অনমনস্ক হয়ে বললে, তুমি ভেবো না বাবা, আমি ছোটকে বলবো। রাজীব সাহেব সিলিং দেখলেন কতক্ষণ। তার চোখে পানি জমেছে। তার ভেতর একটা ব্যর্থ বাবা ঘাপটি মেরে বসে আছে। যখনই রূপম তার সামনে আসে তখনই রাজীব টের পান তিনি ভীষণ ভীষণ ব্যর্থ। রূপম কেমন ভর্ৎসনার চোখে তাকায় তার দিকে। সেই চাহনিতে রাজীবের কেমন লজ্জা হয়। মাথা হয়ে আসছে হেট। সন্তান তার পিতাকে বিদ্রূপের নজরে দেখছে। এটা নোংরা, খুব বেশি অপমানজনক। একটা রেললাইনের মতো আঁকাবাঁকা গলি। এক গলির ভেতরে অন্য গলির রাস্তা শুরু হয়েছে। গলির প্রস্থ এতই কম যে 2জন মানুষ পাশাপাশি হাঁটা দুষ্কর। সেই সংকীর্ণ গলিতে আবার ইট পাথর ফেলে চলার পথটাকে আরও বেশি সংকীর্ণ করা হয়েছে। রূপম মুখ খিচে গলির পথে হাঁটে। চারদিকে কেমন পচা আবর্জনার গন্ধ নাকে লাগে একটু পরপর। রূপম কিছুটা পথ নিঃশ্বাস বন্ধ করে হাঁটে। পাশাপাশি লাগোয়া অনেকগুলো ঘর। রূপমের দেখলেই বমি পায়। এসবে মানুষ থাকে কেমন করে? সে দ্রুত হেঁটে তার কাঙ্ক্ষিত গন্তব্যে এলো। অর্ক তখন বাড়ির সামনের দরজায় বসে বই পড়ছিল। রূপম কোনো কথা না বলে তার পাশটায় এসে বসল। অর্ক চমকায়, বইয়ের পাতা থেকে চোখ তুলে ঠোঁট গোল করে বলে, রূপম, তুই? রূপম নির্বিকার রয়েস হয়ে জবাব দেয়, বাড়িতে ভালো লাগছিল না, তাই চলে এলাম। অর্ক বলল, ভেতরে আয়, ঘরে গিয়ে বস। দরকার নেই, তুই পড়, তোর সাথে আছি। অর্ক তবুও জোর করে তাকে বাড়ির ভেতরে নিল। রূপম আর মুখের ওপর বলতে পারল না, তোর বাড়িতে গেলে ভ্যাপসা গন্ধে আমার বমি পায়। সে কেবল মুখটাকে স্বাভাবিক রেখে ভেতরে এলো। অর্ক ঘরে ঢুকতেই একটা চেয়ারের খোঁজ করলো। সেই ঘরে চেয়ার কেবল একটাই ছিল। রূপম দেখলো সেই চেয়ারে বসে একটা মেয়ে পা দোলাচ্ছে। অর্ক ডাকলো, শতাব্দী, এই শতাব্দী, দেখছিস না বাড়িতে মেহমান এসেছে? যা, চেয়ার থেকে ওঠ। শতাব্দী নামের মেয়েটি পেছন ফিরে। খুব স্বাভাবিকভাবেই রূপমের সাথে তার দৃষ্টি বিনিময় হলো। রূপম একবার দেখে আবারও চোখ নামিয়ে নিল। এটা অর্কের বোন। সে চেনে, আগেও দেখেছে। বয়সে সম্ভবত তার চেয়ে 2-2.5 বছরের ছোট। এইবার ক্লাস 9-এ উঠেছে। শতাব্দী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। অর্ক কাছাকাছি এসে গলার স্বর খাদে নামায়, বাড়িতে কি আছে শতাব্দী? শতাব্দী ঠোঁট উল্টায়, নিচু স্বরেই জবাব দেয়, কিছুই তো নেই। তুমি সেই কথা জানো না? অর্কের মুখটা মলিন দেখালো ভীষণ। রূপম বাড়ি এসেছে, অথচ তাকে আপ্যায়ন করার মতো কিছুই নেই তার কাছে। ব্যাপারটা কেমন যেন দেখায়। রূপম মানিব্যাগ থেকে 2 100 টাকার নোট বের করলো। তারপর বাইরে যেতে যেতে বলল, দাঁড়া, আমি একটু আসি। সে বেরিয়ে গেল ব্যস্ত কদমে। ফিরে আসলো 2 বিস্কুটের প্যাকেট, কয়েকটা আপেল, গুঁড়ো দুধ আর চা পাতার প্যাকেট হাতে। অর্ক আশ্চর্য হয়ে বলল, এইসব কি? রূপম গিয়ে সব কিছু টেবিলের ওপর রাখলো। মাথা নেড়েই বলল, তোর বাড়িতে আসলাম, খালি হাতে কিভাবে আসি? অর্কর থেকে চোখ সরিয়ে সে শতাব্দীকে ডাকলো। বলল, শতাব্দী, তুমি কি চা বানাতে জানো?
শতাব্দী যন্ত্রের মতো অপর্ণিস মাথা নাড়ে। রূপম মৃদু হেসে বলল, তাহলে আমাকে এক কাপ চা করে খাওয়াও। চিনি দিবে না? আমি চায়ে চিনি খাই না। শতাব্দী তক্ষুনি প্যাকেট হাতে রান্নাঘরের দিকে ছোটে। রান্নাঘরটা অতিমাত্রায় ছোট। শতাব্দী দাঁড়ানোর পর আর দাঁড়ানোর জায়গা অবশিষ্ট ছিল না। এটা তাদের একার রান্নাঘর না, পাশের বাড়ির বিমলা চাচিরাও এই রান্নাঘরটা ব্যবহার করে। সে চুলোয় পানি বসিয়ে এতবার বাইরের ঘরটাতে উকি দেয়। অর্ক ভাই তার বন্ধুর সাথে কথা বলছে। তার বন্ধুর নাম রূপম। শতাব্দী গোল গোল চোখে রূপমকে দেখে। তার কাপড় চোপড় বেশ পরিপাটি, কোনো ছেঁড়া ফাটা নেই। হাতে একটা ঘড়িও আছে। সুন্দর তো, ভারী সুন্দর। শতাব্দী আপনা আপনি বিড়বিড় করে, কি সুন্দর মুখ, ভালো ঘরের ছেলেই মনে হয়, নয়তো অত টাকা পকেটে থাকি কেমন করে? আজ আবার বৃষ্টি হয়েছে। ধরণীর বুক চিরে চিরচির করে বৃষ্টি যাকে বলে। আধ ঘন্টার বর্ষণ শেষে প্রকৃতি তার সমস্ত অলসতা ছেড়ে নতুন সজীবতায় উজ্জীবিত হয়েছে। চারপাশ তখন বেশ চকচকে দেখাচ্ছিল। রূপসা পা টিপে টিপে ছাদে যায়। তাদের বাড়ির ছাদটাও মন্দ না। মণি গত বছর কয়েকটা গাছ লাগিয়েছে নতুন। তারপর থেকে ছাদটা ভালো লাগে দেখতে। তার সবচেয়ে প্রিয় নয়নতারা গাছ। ছাদে গিয়ে সে প্রথমে নয়নতারা গাছ থেকে একটা ফুল ছিঁড়ে। বাতাসের সাথে একটা ভেজা মাটির ঘ্রাণ নাকে এসে লাগছে। রূপমা নাক টেনে সেই ঘ্রাণ নেয়। এই গন্ধটা দারুণ। রূপম ছাদে এলো বিকেল করে। রূপসা তখন পা ছড়িয়ে রেলিংয়ে হেলান দিয়ে বসেছিল। রূপম হাসল। কিরে দিদিয়া, তুমি এমন হাত পা মেলে বসে আছো কেন? ছাদের মেঝেতে কত ময়লা থাকে। রূপসা মুখ বাঁকা করেই বলল, এই মাত্র বৃষ্টি হয়েছে ছোট, ছাদ একদম পরিষ্কার। রূপম হেঁটে এসে তার মতো করে তার পাশে বসল। রূপসা চোখ পাকিয়ে শুধায়, কোথায় গিয়েছিস তুই? রূপম ভাবলয়সীন হয়ে বলল, অর্কর বাড়িতে। রূপসা চুপচাপ গাছ দেখে, টব, ফুল, আকাশ সব দেখে। রূপম রেলিংয়ের সাথে পিঠ ধাক্কা দিয়ে বলল, জানো দিদিয়া, আমরা খুব বড় লোক। রূপসা কেবল ঘাড় বাঁকায়। আমি তো কোনোদিন নিজেদের ছোট লোক ভাবিনি রূপম। আলহামদুলিল্লাহ, ভালোই তো আছে আমাদের। বড়লোক না হই, খুব বেশি খারাপ তো নেই আমরা। রূপম সম্মতিসূচক মাথা নাড়ে। হঠাৎই রূপসার দিকে ফিরে ব্যতিব্যস্ত কণ্ঠে বলে ওঠে, জানো দিদিয়া, অর্কদের থাকার বাড়িটা এত বাজে, দেখলেই গা গুলিয়ে আসে আমার। এত ছোট্ট ঘরে তারা 4 জন থাকে। বাড়িতে চা পাতা পর্যন্ত থাকে না তাদের। রূপসা চোখ ছোট ছোট করে বলল, অর্ককে তোদের ক্লাসে প্রথম হতো যে, সে না? হ্যাঁ সেই তো। সেদিন আমি প্রথমবার নোট আনতে তার বাড়িতে গেলাম। কি বিচ্ছিরি বাড়ি দিদিয়া, তুমি গেলে বমি করে দেবে। কারো আর্থিক অবস্থা নিয়ে এইভাবে বলতে নেই ছোট। রূপম বিস্মিত হয়, চোখ গোল গোল করে বলে, অপমান করিনি দিদিয়া, কষ্ট পেয়েছি। আমার বয়সে একটা ছেলে অমন বাড়িতে থাকে, এটা আমার কষ্ট দিয়েছে। রূপম বোনের কাঁধে আলতো করে মাথা রাখল। তার গলার স্বর গম্ভীর। সে কৈশোরের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। রূপসা লক্ষ্য করছে তার কণ্ঠস্বর আজকাল ভারী শোনায়। রূপম পুরুষরেই বলল, দিদিয়া, আসলে আমরা সবাই কম বেশি ভাগ্যবান। অন্যের মন্দ ভাগ্য না দেখলে নিজের সৌভাগ্য উপলব্ধি করা যায় না। রূপসা সামান্য হাসল। একটা হাত নিয়ে রূপমের মাথায় রাখল। বিলি কাটতে কাটতে বলল, অর্কর জন্য মায়া হয়েছে তোর? খুব। আমরা কত ভালো বাড়িতে থাকি, তাও আমাদের কত অভিযোগ। আর অর্কর পরনের জামাটাও 3 বার সেলাই করা। দুই ভাই বোন কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে থাকল। রূপসা শেষে একটু গলা কেশে বলল, রূপম, আমার একটা কথা শুনবি? রূপমের চোখ বুজে রাখা। চোখ বুঝেই গাঢ় স্বরে বলল, বলো, কিন্তু জেসমিন বাদে অন্য কোনো টপিক, ঠিক আছে? তোর সমস্যা কি রূপম? মনির সাথে এমন কেন করিস তুই? তাকে আমার ভালো লাগে না। উনি খুব ভালো মানুষ। তোমার জন্য ভালো, বাট আমার জন্য না। মা কখনো আমাদের এমন আচরণ শেখায়নি। রূপম খেকিয়ে ওঠে, তুমি মায়ের নাম নিবে না দিদিয়া। তোমরা সবাই মাকে ভুলে গেছো। মায়ের সংসারের চাবি আরেক মহিলার হাতে তুলে দিয়েছ। রূপসার হাত থামে। বিমূঢ় হয়ে শুধু বলে, বাবা আর তার বিয়ে হয়েছে, এসব কথা বলিস না, বাবার রাগ হয় খুব। হোক রাগ, ওই লোক রাগ হলেও বা কি, তার রাগ শুনে কে?
রূপম গা ঝাড়া দিয়ে উঠে বসল। রূপসা দেখল তার চোখ মুখ শক্ত, কণ্ঠে অপ্রতিরোধ্য জেদ, দাঁত কটমট করেই বলল, উচ্চ মাধ্যমিকটা শুধু শেষ হতে দাও, মরে গেলেও এই বাড়িতে পা দেব না। ওই লোক সংসার পাতক তার জোয়ান বউকে নিয়ে, আমি থাকবো না এসবে, যত সব। রূপসার ভার্সিটিতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রূপসা প্রথমে ভাবলো যাবে না, পরে আবার কি একটা ভেবে যাওয়ার সিদ্ধান্ত নিল। বাড়িতে তার যে আলমারি আছে সেটা শাড়িতে ভর্তি, নানা রঙের নানা রকম শাড়ি, অধিকাংশই মায়ের। মা শাড়ি খুব ভালোবাসত, সেই স্বভাব আর শখ রূপসার মধ্যেও আছে। সে শাড়ি পরে অবিকল মায়ের মতো করে। বাবা তখন অপলক তাকিয়ে থাকে, দেখে বাবার চোখ ঝাপসা হয়। বাবা সেই ঝাপসা চোখ নিয়েই বলে, এ কি, এ তো পুরা প্রীতি দাঁড়িয়ে আছে আমার সামনে। রূপসা শুধু লাজুক হাসে। শাড়ি পরার পরে নারিকায় যেই নিগুড় সৌন্দর্য ফুটে ওঠে সেটা আয়নায় দেখতে বেশ ভালো লাগে। রূপসা সকাল থেকে আলমারি ঘেটে 4-5টে শাড়ি বের করলো। জেসমিন তখন খাবার ঘরে রান্নার প্লেটগুলো টেবিলে রাখছিল। রূপসা তার সামনে গিয়ে হাতে থাকা শাড়িগুলো দেখিয়ে বলল, এ মনি, কোনটা পরবো বলো তো? জেসমিন হাত থামালেন, মনোযোগ দিয়ে 5টা শাড়ি দেখলেন। অফ হোয়াইট পাড়ের জলপাই রঙের শাড়িটা তার নজর কাড়ল। তিনি সেটাতেই তর্জনী রেখে বললেন, এটা ভালো হবে রূপ। রূপসা নিজেও 1-2বার নেড়ে ছেড়ে শাড়িটা দেখল। না, ভালোই লাগবে মনে হচ্ছে। তাকে শাড়ি পরাতে সাহায্য করলো জেসমিন। পরানো শেষেই আগাগোড়া দেখেই বললেন, মাশাআল্লাহ রূপ, পুরাই নতুন বউ লাগছে। রূপসা হাসলো নতুন বউদের মতো করেই, মাথা নামিয়ে নাকের ডগায় লালচে ভাব ফুটিয়ে। মনি খুব সুন্দর, শাড়ি পরাতে জানে। রূপসার মনে হলো এই শাড়ি পরে সে আধ ঘন্টা দৌড়ালেও কিচ্ছু হবে না। সে সেদিন সকালের নাস্তা করেনি, মনি খুব বলেছিল, সে গায়ে মাখেনি। এক প্রকার দৌড়ে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। অনুষ্ঠান শেষে তার আবার দুইটা টিউশন। প্রথম টিউশন নিয়ে রূপসা বিচলিত না, সে বিচলিত শেষ টিউশন নিয়ে, যেটার জন্য তাকে আরিবাদের বাড়ি যেতে হবে। কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হলো 2টো নাগাদ। পুরোপুরি শেষ হয়নি, নাচের পর্ব বাকি ছিল। রূপসার পক্ষে এতক্ষণ থাকা সম্ভব না। সে অনুষ্ঠানের মাঝে বিরতি দিতেই সেখান থেকে বেরিয়ে এলো। প্রথম টিউশন শেষ করে আরিবাদের বাড়ি পৌঁছাতে তার খুব বেশি সময় লাগবে না। আজ হাত ঘড়িতে সময় দেখে সে তুষ্ট, কারণ আজ সে 5 মিনিট আগে বাড়িতে এসেছে। সে সদর দরজার সামনে এসে কলিং বেল বাজায়। দরজা খুলল দেলোয়ার কাকা। রূপসার সাথে দেখা হতেই তিনি চওড়া করে হাসলেন। বিনিময়ে রূপসাও তাকে একগাল ঝকঝকে হাসি উপহার দিল। আরিবা ঘুমাচ্ছিল। রূপসা গিয়ে তার দরজায় পর 2টো ধাক্কা দিল। তারপর স্বাভাবিকের তুলনায় খানিকটা উঁচু স্বরেই বলল, আরিবা, শুনছো আরিবা? মিস এসেছি, ওপেন দ্য ডোর। রূপসা চোরা চোখে চারপাশে দেখে, তার গা ছমছম করছে। দেলোয়ার কাকা বললেন আজ নাকি বাড়িতে তেমন কেউ নেই, সবাই বনানি গিয়েছেন। আরিবার পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে বিধায় তাকে রেখেই গিয়েছে। সাথে নাকি শেহরাবার তৌফুও বাড়িতেই আছে। তৌফ থাকায় রূপসার বিকার নেই, তবে শেহরাব আছে, এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। রূপসা ঢোক গেলে প্রার্থনা করতে করতে তার মুখ শুকিয়ে যাচ্ছে। আজ যেন কোনো ঘটনা না ঘটে। রূপসা একটু শান্তি চায়, নির্বিঘ্নে টিউশন চালিয়ে যেতে চায়। সে আরও 2বার দরজায় ধাক্কায়। আরিবা, দরজা খোলো, মিস এসেছি, তুমি পড়বে না? খ্যাট খ্যাট করে দরজা খোলার শব্দ হলো, কিন্তু আরিবার ঘরের না। শব্দটা এলো ডান পাশ থেকে কোথাও। রূপসা দ্রুত চোখ তোলে। নিমিষেই মুখ জুড়ে আতঙ্ক ছড়ালো তার। সে আড়ষ্ট হয়ে 2 হাত চেপে নিল। পাশের ঘর থেকে শেহরাব ধীর কদমে বেরিয়ে এলো। তার চুল ভেজা, একটু আগে শাওয়ার নিয়েছে বোধহয়। গলায় সাদা রঙের তোয়ালে ঝুলানো। রূপসা তাকে দেখলো আর চোখে, পুরোপুরি চোখ তুলেনি, তুলতে ইচ্ছে হয়নি। শেহরাব দাঁড়িয়ে রইল ঠায়, একটুও নড়ল না, এক কদম সামনেও এগোলো না। কেবল নির্নিমেষ চাহনিতে সামনে দাঁড়ানো রমণীকে দেখে গেল। জলপাই রঙের শাড়িটা খুব শালীনভাবে গায়ে জড়ানো। এত সুন্দর করে আঁচলটা কাঁধে তুলেছে, শরীরের কোনো অংশ দেখা যাচ্ছে না, একটু স্নিগ্ধ সেই রূপ। সোহরাবের নিঃশ্বাসের গতি মন্থর হয়, হার্টবিট বোধ হয় মিস হলো কয়েকটা, কে জানে। সেই খবর সে রাখেনি। সে দেখল মেয়েটা নিজের শোডৌল তনু গুটিয়ে নিয়েছে,
কেমন আড়ষ্ট হয়ে মিশে আছে দরজার সাথে। সোহরাব 2 হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়ায়, আরও একবার আপাদমস্তক মেয়েটিকে দেখে। চিরায়ত বাঙালি নারীদের এই সহজ সরল বেশভূষা তাকে টানল ভীষণ। আজকাল মেয়েরা শাড়ি পরা ছেড়ে দিয়েছে, অথচ শাড়ির মতো শৌখিন পোশাক আর দুটো আছে। সোহরাবের একটা অদ্ভুত ইচ্ছে জাগলো, নিষিদ্ধ ইচ্ছা। মনকে তৎক্ষণাৎ শক্ত রশিতে বেঁধে নিল। একটা শুকন ঢোক গিলে সুপ্ত বাসনাদের সিন্ধুকে তালাবদ্ধ করল। রূপসা 2 ঠোঁট ভিজিয়ে নিয়ে ডাকল, দরজা খোলো আরিবা, পরীক্ষা না তোমার সামনে, মিস দাঁড়িয়ে আছি তো। আরিবা দরজা খুলল। রূপসা সাথে সাথে ভেতরে ঢুকল। আরিবা ঘুমু ঘুমু চোখে ঢুলছিল। রূপসা চেয়ারে বসে ঘাম মুছতে মুছতেই বলল, দরজা লাগিয়ে কি ঘুমায় আরিবা? এইটুকু বাচ্চা তুমি, দরজা লাগানোর কি দরকার? আরিবা উত্তরে কেবল বড় বড় করে হাই তোলে, ঘুম জড়ানো কণ্ঠে অলস ভঙ্গিতে বলে, মিস, তুমি আজকেও তাড়াতাড়ি এসেছো? 5 মিনিট আগে এসেছি, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে 7 মিনিট নষ্ট করেছো। আর আসো, এখন পড়তে বসবে। আরিবার চোখে তখনও ঘুম, কলমটাও শক্ত করে ধরতে পারছিল না। রূপসা মুখ থমথমে করে তাকে দেখল, তারপর কড়া গলায় বলল, যাও আরিবা, মুখে পানি ঝাপটা দিয়ে এসো। আরিবা উঠে দাঁড়ালো। রূপসা তার গণিত বইটা হাতে নিয়ে বলল, আসার সময় মিসের জন্য 1 গ্লাস পানি নিয়ে এসো, প্রচন্ড পিপাসা লেগেছে। আরিবা চলে গেল আগের মতোই ঢুলতে ঢুলতে। রূপসা তার হোমওয়ার্কের খাতা হাতে নিয়ে হোমওয়ার্ক চেক করছিল। আচমকা দরজা বন্ধ করার শব্দ হলো। রূপসা খাতা থেকে চোখ না সরিয়েই বলল, ভালোই হয়েছে দরজা বন্ধ করেছো, দরজা খোলা থাকলে মনোযোগ নষ্ট হয়। দরজা বন্ধ হওয়ার পর ঘরে আর কোনো শব্দ হলো না। রূপসার খটকা লাগলো। সে চোখ তুলে তাকালো সামনে। তাকাতেই কেমন তবদা খেয়ে গেল। সোহরাব দাঁড়িয়ে আছে দরজার সাথে ঠেস দিয়ে, খুবই সাবলীল ভঙ্গি, চোখে মুখে কোনো বিকার নেই, তবে চোখ জোড়া একেবারে শান্ত। রূপসাকে দেখছে, তাও আবার কোনো জড়তা কিংবা সংকোচ ছাড়াই। রূপসার মেজাজ তুঙ্গে, গলা ছেড়ে বলল, এটা কেমন অসভ্যতা? সোহরাব কেবল বাঁকা হাসল। চওড়া আওয়াজে বিচলিত বোধ করল না একদমই। উল্টো হেঁটে এসে রূপসার মুখোমুখি চেয়ার টেনে বসল। তার চুল তখনও ভেজা, গোসল থেকে বের হওয়ার চোখ মুখ কিছুটা অন্যরকম দেখাচ্ছে। রূপসা চোখ রাঙিয়েই বলল, দরজা খুলুন। সোহরাব অতিশয় শান্ত সুরে বলল, খুলে দেব, আগে কথা শোনো। কি কথা? সে অধৈর্য হয়, কেমন ব্যাকুলতা ঝরে কণ্ঠের মাঝে। নিঃশ্বাসের গতি বাড়িয়ে আবার বলে, আপনার সাথে আমার কোনো কথা নেই। কিন্তু আমার তোমার সাথে কথা আছে। এইবার তার কণ্ঠ জোরালো শোনালো। কিছু একটা নিশ্চয় ছিল তার কণ্ঠে। রূপসা মাথা তুলে সহসা দেখে তার চোয়াল শক্ত, চোখের ভাষা দুর্বোধ্য। একটা হাত টেবিলে রেখে সে রূপসার দিকে ঝুঁকল। গুরু গম্ভীর স্বরে স্পষ্ট করেই বলল, মিস রূপসা, আমি তোমায় বিয়ে করতে চাই। আই ওয়ান্ট টু ম্যারি ইউ। রূপসার পুরো শরীরে বিদ্যুৎ খেলে গেল। সে হতভম্ব। মনে হলো আকাশ থেকে কিছু একটা তার মাথার ওপর এসে পড়েছে। সেই বিস্ময়ে কখন যে তার 2 ঠোঁট আলাদা হয়েছে সে টেরও পায়নি। তার বিস্ফোরিত চোখ জোড়াকে সম্পূর্ণ উপেক্ষা করে সোহরাব সোজা হয়ে বলল, ইউ ক্যান টেক টাইম, কোনো তাড়াহুড়ো নেই, তবে আমি বিয়ে তোমাকেই করব। রূপসার স্থির হতে সময় লাগলো, তবুও পুরোপুরি ঠিক অবশ্য হলো না। তবে যতখানি ঠিক হলো নিজের কথাটুকু বলা যায়, অতখানি স্বাভাবিক অবশ্য হয়েই ছিল। একটা হাত টেবিলে রেখেই সে ধমকের সুরে বলল, ফাজলামো হচ্ছে? অফকোর্স নট। আমাকে তোমার এমন মনে হচ্ছে? হ্যাঁ। তাহলে তোমার ভুল মনে হচ্ছে। রূপসা কেমন থম মেরে গেল। অতি বিস্ময়ে মানুষ যেমন কথা হারিয়ে ফেলে, অনেকটাই এমন। কত কিছু কণ্ঠনালী অবধি উঠে আসছিল, অথচ মুখ ফুটে বেরোলো না। সে কেমন যেন তাল হারিয়ে ফেলল, তবুও কণ্ঠের তেজ বিলীন হলো না। সে কেমন চাপা ক্রোধ ঢালা কণ্ঠে বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই না। অনুমতি চাইনি রূপসা, সিদ্ধান্ত জানিয়েছে। শরীরটা টলমল করে উঠল রূপসার। এক মুহূর্তের জন্য নিজেকে দুর্বল মনে হলো কিছুটা, পরে অবশ্য দুর্বলতা কাটিয়েই নিয়েছিল। তড়াক করে উঠে দাঁড়িয়ে সে নিজেই দরজা খুলেছিল। সোহরাব ছিল চেয়ারে বসা। রূপসা উঠে যাওয়ার পরেও সে আগের মতো করেই বসেছিল। উঠে যাওয়ার কি কোনো প্রয়োজন আছে? না। আরিবার হাতে পানির গ্লাস। রূপসা জোরপূর্বক হেসে সামান্য পানি খেয়ে গ্লাসটা তার হাতে ফিরিয়ে দিল। দুর্বল হাতে আরিবার মাথায় হাত বুলিয়ে বলল, আজ আর পড়াতে পারবো না আরিবা, আমার শরীর খারাপ লাগছে, তুমি ঘুমো। তারপরই সে বড় বড় পা ফেলে অর্কিড ফ্যাসেল থেকে বেরিয়ে এসেছে।
তার হৃদস্পন্দন তখন বেড়ে গিয়ে দ্বিগুণ হয়েছে। সে নিজেই নিজের বুকের ধুকপুক শব্দ শুনল। তার ভয় হচ্ছিল, একটা অপ্রত্যাশিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়। সে আরিবার শিক্ষক, শুধুমাত্র টিউশন পারপাসেই এই বাড়িতে তার আশা, এর বেশি কিছু না, একবারে কিচ্ছু না। কিন্তু সোহরাবের বিষয়টা যদি লোক জানাজানি হয় তবে তার সম্মানহানি হবে, তার আত্মসম্মানে আঘাত লাগবে। সমাজের অলিগলি রূপসা চেনে, সবার আগে আঙ্গুল যে তার উপরে উঠবে এতে কোনো সন্দেহ নেই। অথচ লোকটাকে সে তিল পরিমাণ পছন্দ করে না। ওই লোক আর তাকে নিয়ে কথা উঠলে রূপসা ভীষণ কষ্ট পাবে। সারা রাস্তা সে ভাবতে ভাবতে এলো, বড় বড় শ্বাস টেনে একটা পাকাপোক্ত সিদ্ধান্ত নিল। সে মন স্থির করেছে, আরিবাকে সে আর পড়াবে না। জল এমনিতেও অনেক দূর গড়িয়ে গেছে, আর না। আরিবা হাঁটতে হাঁটতে ধপ করে খাটে গিয়ে শোয়। সোহরাব তখনও চেয়ারে বসা, তাকে বিচলিত দেখাচ্ছে না একদমই। উল্টো তার মুখে লেপ্টে ছিল সূক্ষ্ম এক চিলতে হাসি। তার ধারণা রূপসা এই টিউশনটা ছেড়ে দেবে। আজ অথবা কাল সে ভাবিকে ফোন দিয়ে বলবে আরিবাকে পড়ানো তার পক্ষে সম্ভব না। এই সিদ্ধান্তে সোহরাবের দুঃখ পাওয়ার কিছু নেই। বিয়ের আগে বউয়ের বারবার শ্বশুরবাড়ি আসার বিষয়টা একটু দৃষ্টিকটু, না আসলে বরং বেশি ভালোই হয়। রূপসা বিয়ের আগে কিছুদিন না হয় বাবার বাড়িতেই থাকুক, তারপর তো সে আটঘাট বেঁধে সোহরাবের বাড়ি আসছেই। এত অস্থির হওয়ার কি আছে? রূপসা 2 দিন পরেই তানিয়া অর্থাৎ আরিবার মাকে ফোন করে জানালো এই টিউশনটা তার পক্ষে করানো সম্ভব না। তার ইদানিং পড়ার চাপ বেড়েছে, এত কিছু সামলে সে আসলে টিউশনটা চালিয়ে যেতে পারছে না। তানিয়া শুধু বলল, 2-1 দিনের মধ্যে একবার অন্তত এসো রূপসা, বেতনও তো বাকি তোমার। রূপসা বলল, বেতন লাগবে না, আমার কোনো দাবি নেই। সে কেমন কথা? না না, টাকাটা তোমায় না দিলে আমার মন খচখচ করবে। আর তাছাড়া আরিবা তো তুমি বাদে কারোর পড়ানো এত সুন্দর করে বুঝে না। তুমি তাকে কয়েকটা ম্যাথ অন্তত করিয়ে দিয়ে যেও। রূপসা তপ্ত শ্বাসে একবারে ক্ষীণ স্বরে জবাব দিল, আচ্ছা ঠিক আছে, সামনের 2 দিনের ভেতর একদিন আসবো। তার মাথায় ইদানিং ভার ভার লাগে। এসব উটকো ঝামেলায় সময় নষ্ট করতে ইচ্ছে হয় না, অথচ এই বিষয়গুলো কিছুতেই তার মাথা থেকে যায় না। বারবার তাকে ভয়ে ততস্থ থাকতে হয়। এই বুঝি কিছু হয়ে গেল, এই বুঝি কেউ তার ওপর চড়াও হলো। 3 দিন পর রূপসা গিয়েছিল আরিবাদের বাসায়। অর্কিড প্যাসেলে তার শেষ দিন। 7,000 টাকা হারানোর দুঃখে বুকের বাপাস চিনচিন করছিল। অথচ সোহরাব নামের আধপাগল লোকের খপ্পর থেকে বাঁচার আনন্দে সেই কষ্টকে ধুলোয় মিশিয়ে দিল। আরিবাকে সে সেদিন 20 মিনিট বেশি পড়িয়েছে। তার মন ফুরফুরা। এই অদ্ভুত ঝামেলা থেকে মুক্তির আনন্দে তার ভেতরটা হালকা লাগছিল ভীষণ। তানিয়া খামে মুড়িয়ে বেতনের টাকাটা দিতেই সে সৌজন্য সূচক হাসল। আরিবার সাথে হয়তো তার আর দেখা হবে না। সে ব্যাগ থেকে একটা চকলেট বের করে আরিবার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও, এটা মিসের পক্ষ থেকে তোমার জন্য। ভালো করে পড়াশোনা করবে, কেমন? আরিবা 2 দিকে মাথা নাড়ে। রূপসা মহা আনন্দে অর্কিড প্যাসেলের চৌকাঠ ছেড়ে বাইরে বেরিয়ে এলো। এসেই একটা বড় করে শ্বাস নিল। শেষ, সব সমস্যা শেষ। কি শান্তি, কি শান্তি। মিস রূপসা? স্বল্প পরিচিত একটা পুরুষ কণ্ঠ। স্বল্প পরিচিত হলেও রূপসার জন্য এটা আতঙ্কের মতো। সে দ্রুত পেছনে ফিরে। সোহরাব বাড়ির মূল দরজায় দাঁড়িয়েছিল। রূপসা পেছন ফিরতেই চম্বক গতিতে সামনে এগিয়ে এলো। এসেই স্মিত হেসে জানতে চাইল, শুনলাম তুমি নাকি টিউশন ছেড়ে দিচ্ছ? রূপসা গোমরা মুখ করে জবাব দেয়, জি। ভালো, গুড ডিসিশন। রূপসা এবার তার দিকে তাকালো, কিছুটা কটাক্ষ সুরে বলল, ভালো থাকবেন। আর আরিবার নতুন টিচারের সাথে দয়া করে এই ধরনের আচরণ করবেন না। সোহরাব নাক সিটকায়, ছি, তাদের সাথে করবো কেন? আমি ভীষণ লয়াল। কোনো সন্দেহ আছে তোমার? রূপসা পাত্তা দিল না, দায়সারা হয়ে বলল, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সোহরাব কপাল কুঁচকে বলল, এমন করে বলছো যেন আর দেখা হবে না আমাদের। রূপসা থতমত খেয়ে তার দিকে ঘাড় ঘুরায়। বলছেন আবার দেখা হবে? সোহরাব কেবল সামান্য হাসল। হাত দুটো পকেটে গুজে রূপসার দিকে একটু ঝুঁকে এসে বলল, সুভাষ মিত্র সড়ক, 4 নম্বর লেন, একেবারে শেষ মাথায় রাজীব মাস্টারের বাড়ি। বাড়ির পূর্ব দিকের ঘরে এখন সবুজ আর সাদা রঙের পর্দা টানানো। তুমি তো সেই ঘরে থাকো, তাই না? রূপসার চোখ আপনা আপনি বড় হলো, চোয়াল ঝুলে গেল নিচ থেকে। কেমন ভূত দেখার মতো চমকে ওঠে সে সোহরাবের দিকে তাকালো।
তার অবিশ্বাস্য দৃষ্টি পলক ফেলল না দীর্ঘ সময়। কি সাংঘাতিক! এই লোক তার থাকার ঘর পর্যন্ত চিনে নিয়েছে। তার তাজ্জব মুখখানা দেখে সোহরাব আরেক দফা হাসল, কিছুটা ফিসফিসে স্বরে বলল, বেহুদা টিউশনটা ছাড়লে তুমি। বিয়ের পর তো এমনিতে আরোকে ফ্রিতে পড়ানো লাগবে। এখন যে একটু আয় হচ্ছিল সেটাও নিজের মোটা বুদ্ধিতে বন্ধ করলে। সো স্যাড।